প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এর পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা পূর্বের ধারাবাহিকতায় ক্লাস 9-10 নতুন সিলেবাস ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অর্থের উৎস নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি আমাদের যে প্রথম অধ্যায়টা ছিল সেখানে যে আলোচনাটা করেছি, আমি আশা করি তোমরা যদি পুরো ভিডিওটা শোনো তোমাদের পরীক্ষার জন্য এটা হেল্প হবে। তো আমি দ্বিতীয় চ্যাপ্টারটা নিয়ে আজকে এখন একটু আলোচনা করছি, দেখা যাক আমাদের আলোচ্য সূচির মধ্যে কি কি আছে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম, ফাইন্যান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের যেটা নতুন সিলেবাস সেটা অনুযায়ী এটা আমি আলোচনাটা করছি। তো দ্বিতীয় অধ্যায় আছে অর্থায়নের উৎস, সোর্সেস অফ ফিনান্স। তো আমরা এর আগে আলোচনা করেছি যে ফিনান্স কি। ফিনান্স আসলে তিনটা সিদ্ধান্ত, মেনলি ব্রডলি তিনটা সিদ্ধান্ত নিয়ে ফিনান্স। একটা হলো অর্থায়ন অর্থাৎ ফাইন্যান্সিং, তহবিল সংগ্রহ। আর একটা হচ্ছে ইনভেস্টিং ডিসিশন, একটা ফাইন্যান্সিং ডিসিশন, একটা ইনভেস্টিং ডিসিশন, আর একটাকে আমরা বলি ডিভিডেন্ড ডিসিশন। জিনিসটা কি? অর্থাৎ বিজনেস করতে গেলে আমাদের ফান্ডের দরকার, তহবিলের দরকার আছে, টাকার দরকার আছে, এটা ছাড়া কোনো বিজনেস হবে না। এবং কোথা থেকেই টাকাটা সংগ্রহ করা হবে কম খরচে, প্রয়োজন মাফিক, সুবিধাজনকভাবে, এই বিষয়গুলোকে আমাদেরকে বিভিন্ন বিকল্প ব্যবস্থাগুলো আছে সেখান থেকে আমাদেরকে ফান্ডটা কালেক্ট করতে হবে। এরপর করতে হবে কি, সেই ফান্ডটা উপযুক্ত জায়গায় বিনিয়োগ করতে হবে। কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় কিভাবে বিনিয়োগ করলে রিটার্ন বা আয়টা ম্যাক্সিমাম হবে। তাহলে একটা হলো ফাইন্যান্সিং ডিসিশন, কোথা থেকে তহবিলটা সংগ্রহ করা হবে, আর একটা হলো ইনভেস্টিং ডিসিশন, কোথায় বিনিয়োগ করা হবে, কিভাবে বিনিয়োগ করলে মুনাফা বেশি হবে, সম্পদ বৃদ্ধি পাবে। আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বন্টন, অর্থাৎ এইখানে ব্যবসা করার পরে লাভ হয়, সে লাভের পুরো টাকাটাই কি মালিককে দেওয়া হবে? কারণ আমরা জানি ব্যবসা আর মালিক পৃথক। তাহলে পুরো টাকা, লাভের পুরো টাকাই কি মালিকদেরকে দেওয়া হবে? বড় প্রতিষ্ঠানের কথা, বিশেষ করে যখন কোম্পানির কথা আমরা চিন্তা করি বা একটা পার্টনারশিপ বড় ফার্মের কথা চিন্তা করি, পুরো প্রফিটের টাকাটাই তাদেরকে দেওয়া হয় না। কি করা হয়? প্রফিটের একটা অংশ আবার ব্যবসায় বিনিয়োগ করা হয়। তাহলে কতটুকু মালিকদেরকে দেওয়া হবে লভ্যাংশ আকারে, সেটার একটা সিদ্ধান্ত নিতে হয়। এইটাকে বলতেছে যে ডিভিডেন্ড ডিসিশন বা বন্টন প্রক্রিয়া। তো বন্টনের আরেকটা ধরনের বলি আমরা যে আমাদের লিমিটেড সম্পদটা কোথায় কোথায় আমরা বিনিয়োগ করব, সেটা অনেক সময় বোঝানো হয়। কিন্তু মেনলি ফাইন্যান্সের তিনটা, একটা হলো ফাইন্যান্সিং, কোথা থেকে আমি টাকাটা সংগ্রহ করব, ইনভেস্টিং, কোথায় কোথায় আমি বিনিয়োগ করব, আর বন্টন বলতে ফাইন্যান্সিং অ্যাকচুয়ালি বোঝায় যে আমার প্রফিটের যে অংশটা হবে, প্রফিটটা হওয়ার পরে কতটুকু আমি আবার ব্যবসায় পুনঃবিনিয়োগ, রিইনভেস্টমেন্ট বা রিটেন আর্নিংস বলা হয়, এটা আমি পুনঃবিনিয়োগ করব। আর কতটুকু মালিকদেরকে লভ্যাংশ আকারে তাদেরকে মুনাফার থেকে দেওয়া হবে। এই তিনটা ডিসিশনটা হলো ফাইন্যান্স। এই তিনটা কাজ। তা এখন অর্থায়নের উৎস, তাহলে আমরা বললাম যে এর যে প্রধান একটা কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে ফাইন্যান্সিং। আমি কোথা থেকে টাকাটা নিয়ে আসব? তাহলে আমি কোথা থেকে টাকাটা নিয়ে আসবো এটা জানতে হলে আমাকে উৎসগুলো জানতে হবে, যে কোথায় তো কোথায় টাকা পাওয়া যায়, কোন উৎসের কি কি সুবিধা, কি কি অসুবিধা, এই বিষয়গুলো। তাহলে এখানে অর্থায়নের উৎসকে প্রধানত দুইটা ভাগে ভাগ করছি আমরা। একটা হলো অভ্যন্তরীণ উৎস, একটা বহিস্থ উৎস। তো অভ্যন্তরীণ বলতে ব্যবসায়ের সাথে সম্পৃক্ত, ব্যবসায়ের প্রফিট থেকে আসতে পারে, অথবা ব্যবসায়ের মালিক যারা, অরিজিনালি মালিক, শেয়ার হোল্ডার বা ডাইরেক্টরশিপ যারা আছে তাদেরকে আমরা উদ্যোক্তা শেয়ার হোল্ডার বলি কোম্পানির ক্ষেত্রে। তো তারা টাকা দেওয়া অথবা লাভ প্রফিট থেকে রাখা, এটাকে বলতেছে অভ্যন্তরীণ উৎস। আর একটা বহিস্থ উৎস, অর্থাৎ বাহির থেকে আমি ব্যাংক থেকে লোন নিতে পারি, বা আমি একটা মাল বাকিতে কিনতে পারি, এটাও একটা অর্থায়নের উৎস। তো তাহলে অভ্যন্তরীণ উৎস বলতে ব্যবসায়ের প্রফিটের একটা অংশ আবার বিনিয়োগ করা, সেটা প্রফিট থেকে আসতে পারে, অথবা মালিকরা আবার রিইনভেস্ট করতে পারে, সেটা হলো অভ্যন্তরীণ।
আর বৈধ আমরা বললাম। তো অভ্যন্তরীণ যদি উৎসটা নিয়ে আগে কথা বলি, অভ্যন্তরীণ মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হলো মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, মালিকের মূলধন। তো মালিকের মূলধন এখানে ব্যবসার ধরন আমরা এর আগে প্রাথমিকভাবে বলেছিলাম, ব্যবসা এক মালিকানা আছে, অর্থাৎ একটা ব্যবসার যখন মালিক একজন থাকে তাকে এক মালিকানা করবা হয়। তাহলে এক মালিকানা ব্যবসায় কে টাকা দেয়? মালিক দেয়। আবার আছে পার্টনারশিপ ব্যবসা, অংশীদারি ব্যবসা, অর্থাৎ একজন না করে কয়েকজন মিলে একটা ব্যবসা করে, তাদেরকে পার্টনার বলা হয়। তাহলে পার্টনার তারা কি করে? ব্যবসা পরিচালনার জন্য ক্যাপিটাল দেয়। তাহলে পার্টনারদের কাছ থেকে আসতে পারে। আর একটা হলো কোম্পানি। কোম্পানি হলে কোম্পানি আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা মিনিমাম 2 জন থাকে, আর ম্যাক্সিমাম থাকে 50 জন। ম্যাক্সিমাম থাকে 50 জন। তাহলে যারা ডাইরেক্টর হয়, শেয়ার হোল্ডার হয়, তারা টাকা বিনিয়োগ করতে পারে। আর যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, অর্থাৎ যে ইয়ার সদস্য সংখ্যা পাবলিক লিমিটেডের ক্ষেত্রে ন্যূনতম হবে 7 জন, আর সর্বোচ্চ কতজন হবে এটা কোনো নির্দিষ্ট নাই। এটা যখন যারা তৈরি করে পাবলিক লিমিটেড কোম্পানি, তারাই তখন সিদ্ধান্ত নেয় যে এটা ম্যাক্সিমাম কতজন শেয়ার হোল্ডার বা কতগুলো শেয়ার থাকবে। কিন্তু মিনিমামটা আইনে বলা আছে যে ন্যূনতম 7 জন হতে হবে। তাহলে কোম্পানি হলে, মোট কথা কোম্পানি হলে শেয়ার বিক্রি করে টাকা আসতে পারে, পার্টনারশিপ হলে পার্টনারদের কাছ থেকে আসতে পারে, আর এক মালিকানা হলে মালিকের কাছ থেকে আসতে পারে। এটা হলো অভ্যন্তরীণ উৎসের মালিকানার দিক থেকে। আর একটা হচ্ছে প্রফিটের অংশ। তো প্রফিটের অংশ কি করে? এই যে 1 নম্বর আছে আবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। আবন্টিত মুনাফা মানে যে মুনাফা হওয়ার পরে যে যে অংশটা পুরাটাই মালিককে না দিয়ে কিছু অংশ রেখে দেওয়া হলো, এটাকে রিটার্ন আর্নিংস বা অবন্টিত মুনাফা বলা হয়। এটা কতটুকু রাখবে? লাভ 10 টাকা হলে পুরো 10 টাকায় কি শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিবে, নাকি 5 টাকা দিবে আর 5 টাকা বিনিয়োগ করবে? এই সিদ্ধান্তগুলো এখান থেকে, অর্থাৎ এই অভ্যন্তরীণ মুনাফার উপর ভিত্তি করে এই টাকাটা আসে, অর্থায়ন হয়। আর এটা কি সঞ্চিত তহবিল। অনেক কোম্পানি, এটা একটা বৈশিষ্ট্য আছে, তারা লাভের একটা অংশ একটা তহবিল করে রাখে। এখন কথার কথা, এখন যদি আমি পেনশন আমার এমপ্লয়ীদেরকে গ্র্যাচুইটি বেনিফিট দিতে চাই, অর্থাৎ তারা যখন রিটায়ার করবে তাদেরকে আমি একটা টাকা দিব, তাহলে কি করতে পারি? আমার প্রফিট থেকে প্রতি বছর একটা অংশ আমি তাদের জন্য আমি রেখে দিতে পারি। তো এই যে রেখে দিচ্ছি আমি, এটা এই টাকাটা তো আমার ব্যবসা থেকে চলে যাচ্ছে না, আমি এটা আমার ব্যবসাতেই আমি ওই টাকাটা থেকে যাচ্ছে। তাহলে এটাও একটা উৎস, সঞ্চিত তহবিল। অর্থাৎ কোনো প্রকার সঞ্চিতি যদি আমি রাখি, সেই টাকাটা আমার বিজনেসে থেকে যাচ্ছে, এই টাকাটা আমি আমার ব্যবসাতে খাটাচ্ছি। আর একটা হচ্ছে লভ্যাংশের সমতাকরণ তহবিল। অনেক কোম্পানি করে কি, প্রতি বছর একটা নির্দিষ্ট হারে লাভ দেয়। কথার কথা 15% বা 10% সে প্রতি বছর লাভ দিবে, কিন্তু লাভ কিন্তু বাস্তবে কোম্পানি যে প্রতি বছর ব্যবসা পরিচালনা করার পর যে প্রতি বছরই একই রকমই লাভ করতে পারবে তার কোনো নিশ্চয়তা নাই। কোনো বছর হয়তো যা সে দেখা যাবে 20% লাভ করছে, কোনো বছরে যা হয়তো 10% করছে, কোনো বছরে 5% করছে, কোনো বছরে হয়তো দেখা যায় লস করে ফেলছে। কিন্তু কোম্পানির একটা নীতি তারা করছে যে তারা শেয়ার হোল্ডার অর্থাৎ মালিকদেরকে বছরে 10% করে, কথার কথা, যে তারা লভ্যাংশ দিবে। তখন করে কি, কোম্পানি তার লাভের অংশ, অর্থাৎ যে বছর 15% লাভ হয়েছে, তাহলে কোম্পানি করবে কি 10% দিবেন মালিকদেরকে, আর 5% তহবিল, ওই সঞ্চিত তহবিলের মধ্যে, লভ্যাংশ সমতাকরণ তহবিলের মধ্যে এটা রেখে দেবে। আচ্ছা, কোনো বছর যায় যদি দেখা যায় যে একটু লাভ কম হয়েছে, তখন করবে কি ওই তহবিল থেকে নিয়ে হয়তো কথার কথা এক বছরে যা দেখা গেলো 8% লাভ হয়েছে একটা মোটের উপর, কিন্তু ওনার তো পলিসি আছে, কোম্পানির পলিসি হলো 10% করে মালিক দিবে। তখন কি করবে? ওই যে তহবিল রাখা আছে এখান থেকে আরো সে 2% নেবে, নিয়ে 10% হবে, তখন 10% মালিকদেরকে দিবে। অর্থাৎ প্রতি বছরে সমান তালে লভ্যাংশ দিতে গেলে কোম্পানি করে কি, যে বছর লাভ বেশি হয় সেখান থেকে একটা টাকা সে সরিয়ে রাখে, একটা তহবিল করে রাখে। এই তহবিলটা কি হয়? এই তহবিলটা ব্যবসায়ে আবার খাটানো হয়। তাহলে এটাও একটা উৎস। আর একটা হচ্ছে বিধিবদ্ধ সঞ্চিতি। এমন কিছু ব্যাপার আছে, যেমন ব্যাংকগুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে যে 10% তাকে সঞ্চিতি রাখতে হবে বা 5% সঞ্চিতি রাখতে হবে। তো এরকম আইনগতভাবে যদি কোনো সঞ্চিতি রাখার প্রয়োজন পড়ে, সেই টাকাটাও কিন্তু ওটা কোম্পানিতেই থাকে। এই কিন্তু হিসাবে এটা রাখা হয়, এই ফান্ডটা আলাদাভাবে রাখা, কিন্তু ওই টাকাটা কিন্তু কোম্পানি ব্যবহার করতে পারে। তাহলে এটাও তার একটা উৎস। আচ্ছা, এটা গেল আমাদের অভ্যন্তরীণ উৎস। তাহলে আমরা অভ্যন্তরীণ উৎস দেখলাম, দুইটা খাত আছে, একটা হলো মালিকরা ডাইরেক্ট টাকা দিচ্ছে সেটা মূলধন, আর একটা হচ্ছে মুনাফার থেকে আসতেছে।
এইটা দুইটা খাত। আর বহিস্থ উৎস, এর মধ্যে প্রথমে আমরা যদি একটা দেখি, এখানে আছে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, তিনটা জায়গায়। স্বল্প মেয়াদী বলতে 1 বছর বা তার কম সময়ের জন্য যে আহ, টাকাটা, ফান্ডটা কালেক্ট করা হয়, যেটার মেয়াদ থাকে সর্বোচ্চ 1 বছর, সেটাকে বলা হয় স্বল্প মেয়াদী। মধ্যমেয়াদী সাধারণত 1 থেকে 3 বছর সাধারণত, এটা কোম্পানির পরে। আর 3 বছরের বেশি হলে ধরে নেওয়া হয় এটা দীর্ঘমেয়াদী। তো আমরা দেখি স্বল্প মেয়াদীর মধ্যে কি কি আছে। স্বল্প মেয়াদীর প্রাতিষ্ঠানিক উৎস, প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আছে প্রাপ্য বিল বাটাকরণ, প্রদেয় বিল, স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, ব্যাংক জামানত উত্তোলন, ক্ষুদ্র ঋণ। তো এখন এই জিনিসগুলো আবার আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা কোনটা কি জিনিস। তার আগে আমরা খালি তাহলে দেখলাম স্বল্প মেয়াদীর দুইটা উৎস, একটা হলো প্রাতিষ্ঠানিক মেন উৎস, আর একটা অপ্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিকের মধ্যে কি কি আছে? বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুদ মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন। তা আমরা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে কোনটা দ্বারা কোনটা কি জিনিস। তাহলে স্বল্পমেয়াদী উৎসের মধ্যে, প্রাতিষ্ঠানিকের মধ্যে প্রথম উৎসটা লেখা আছে এখানে প্রাপ্য বিল বাটাকরণ। তো প্রাপ্য বিল বাটাকরণ জিনিসটা কি? যখন বাকিতে পণ্য বিক্রয় করা হয়, মডার্ন আধুনিক যুগে কোম্পানি লেভেলে বাকিতে পণ্য বিক্রয় করা হয়, তখন অর্থাৎ আমি পণ্য বিক্রি করলাম, আমি নগদ টাকা এখন পেলাম না, আমার সাথে ক্রেতার কন্ট্রাক্ট আছে বা তার সাথে আমার এগ্রিমেন্ট আছে যে সে 1 মাস পর বা 2 মাস পর সে আমাকে, আজকে যে মালটা বাকি নিল সে হয়তো 1 মাস পর আমাকে টাকা দিবে। কিন্তু আমার যদি এমন হয় যে তার সাথে তো আমার ব্যবসা করতে হবে, সে 1 মাসের জন্য বাকি নিল, কিন্তু আমার ব্যবসা চালাতে যায়, দেখছি যে আমার টাকার দরকার, তা আমি 1 মাস ওয়েট করতে পারতেছি না, তার কাছে আমি 1 মাস পর টাকা পাবো, কিন্তু আমার আজকে টাকা দরকার বা কালকে টাকা দরকার। তখন আমি কি করব? তখন এই যে একটাকে বলে বিনিময় বিল, এই যে তার কাছে আমি মাল বিক্রি করেছি বাকিতে, একটা দলিল থাকে, সেটাকে বলে বিনিময় বিল, বিল অফ এক্সচেঞ্জ ইংরেজিতে বলে, বাংলাতে বিনিময় বিল। তো এই বিনিময় বিলটা, এটা একটা প্রমাণ যে তার কাছে আমার বাকিতে পণ্য বিক্রি করা আছে, কত টাকার পণ্য বিক্রি করা আছে, এবং সে কবে টাকাটা দিবে আমাকে, এগুলো পুরো শর্তগুলো লেখা থাকে এখানে। তো এই ডকুমেন্টটা অনেক সময় ব্যাংক বা অনেক প্রতিষ্ঠান আছে, তারা এই ডকুমেন্টটা নিয়ে তার বিপরীতে টাকা দেয়, এটাকে বলে বাটাকরণ। তো বাটাকরণ জিনিসটা কি? এখন আমি যদি 10,000 টাকার বাকিতে পণ্য বিক্রয় করি, তা আমাকে ক্রেতা যে আমার কাছ থেকে কিনলো, সে 1 মাস পরে তার দেওয়ার কথা আছে এই 10,000 টাকা। এখন তার বিনিময়ে তার সাথে আমার বিনিময় বিল, একটা ডকুমেন্ট আছে আমার কাছে, যে তার কাছে আমি 10,000 টাকার পণ্য বিক্রয় করেছি। আমি যখন ব্যাংকে যা বলবো যে আমার এই টাকাটা এখন আমার দরকার, আমাকে দেন, তখন ব্যাংক করবে কি, যে ঠিক আছে, ব্যাংক তখন বলবে তোমার টাকার দরকার, তুমি তো 10,000 পাও, আচ্ছা তাহলে তোমাকে আমি আমি 9,500 দিব, কথার কথা, 9,500 দিব। আর আমি 1 মাস পর ওর কাছে যে 1,000 টাকা পাওয়া, 10,000 পাওয়া যায়, ওই 10,000 টাকা আমি কালেক্ট করে দেবো, তুমি আমাকে অথরাইজ করে দাও। এটা হলো বাটাকরণ। আমার আসলে ওই ক্রেতার বিক্রি, আমি যার, আমার যে ক্রেতা, আমি যার কাছে পণ্যটা বিক্রি করেছি, তার কাছে আমি পাই 10,000, সে 1 মাস পর দিবে 10,000, কিন্তু আমার এখন টাকার দরকার। তাহলে আমি কি করব? আমি ব্যাংকে যখন গেলাম, তখন ব্যাংক বলবে ঠিক আছে তুমি 10,000 পাও, কিন্তু আমি তোমাকে 9,500 দিব। তাহলে আমাকে সে 500 টাকা কম দিল। ব্যাংক করবে কি, ব্যাংক 1 মাস পরে যায় ওই আমার যার কাছে টাকা পেতাম তার কাছ থেকে সে কালেকশন করে নেবে। নিবে কত? 10,000। তাহলে ব্যাংকের 500 লাভ হলো, এটাই বাটা। অর্থাৎ আমার যেটা পাওনা আছে সেখান থেকে আমি একটু ছাড় দিয়ে দিলাম, ওই টাকাটা ব্যাংক নিয়ে নিল। এটাকে বলে প্রাপ্য বিল বাটাকরণ। 2 নম্বর হচ্ছে প্রদেয় বিল। প্রদেয় বিলটা কি? আমরা এর আগে আগের এপিসোডে আমরা আলোচনা করেছি যে প্রদেয় বিলটা হলো প্রাপ্য বিল আর প্রদেয় বিল উল্টা। প্রদেয় বিল আমি বাকিতে পণ্য ক্রয় করেছি, তো সেটা প্রদেয় বিল। তাহলে এটা স্বল্প মেয়াদী উৎস কেন? এখন আমি যদি নগদে কিনতাম একটা জিনিস, আমার 10,000 টাকার মাল যদি আমি নগদে কিনি, তাহলে 10,000 টাকা আমাকে এখন দিতে হচ্ছে, কিন্তু আমার হাতে এখন টাকা নাই। বিক্রেতার সাথে আমার ভালো খাতির আছে, আমি বললাম, তার সাথে একটা এগ্রিমেন্ট করা আছে যে আমি 1 মাস পর টাকাটা দিব। তো এই যে আমি 10,000 টাকার পণ্য বাকিতে কিনলাম, 1 মাস পরে তাকে টাকা দিব, তাহলে আমার কি এই 1 মাস ধরে আমি এই 10,000 টাকার এই আমি ব্যবহার করতেছি? এটা আমার উৎস একটা। বাকি নিলে পারে ওই বাকি হলে আমার নগদ টাকাটা দেওয়া লাগছে না, কিন্তু আমি মালটা পেয়ে যাচ্ছি, ওই মালটা আমি বিক্রি করে আমি 1 মাস ধরে ওই টাকাটা আবার খাটাবো, খাটানোর পরে 1 মাস পর আমি তাকে টাকা দিব। তাহলে এইটা আমার একটা উৎস।
স্বল্পমেয়াদী এটা একটা উৎস। প্রাপ্য বিল বাটাকরণটা কি, আমি টাকা পাই 1 মাস পর পাবো, কিন্তু আমার এখন টাকার দরকার, আমি ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বাটাই, একটা ডিসকাউন্টে আমি বিলটা দিয়ে আমি টাকাটা উদ্ধার করলাম। আমি 10,000 পাই, সেখানে ব্যাংকের কাছ থেকে 9,500 টাকা নিলাম, তাকে 500 টাকা ছাড় দিয়ে দিলাম, দিয়ে আমি টাকাটা ক্যাশ করে নিলাম, নিয়ে ব্যবসায় খাটালাম। আর প্রদেয় বিলটা হলো আমি বাকিতে পণ্য কিনলাম, তাহলে আমাকে নগদ টাকা দেওয়া লাগলো না, আমি বাকিতে মালটা নিলাম, এই টাকাটাই আমার কাছে খাটতেছে, এটা হচ্ছে প্রদেয় বিল। এটা স্বল্পমেয়াদী একটা প্রাতিষ্ঠানিক উৎস। এরপরে আছে বলছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। ব্যাংকও অনেক সময় 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য ঋণ দেয়। তাহলে আমি যদি ব্যাংক থেকে এরকম অল্প স্বল্প মেয়াদী 1 বছরের কম মেয়াদী কোনো ঋণ নেই, নিতে পারি, নিয়ে আমার প্রয়োজন মেটাতে পারি, তাহলে স্বল্প মেয়াদী ব্যাংক ঋণও একটা উৎস টাকা কালেক্ট করার। তারপর আছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটাও আসলে একটা ঋণ, এটাকে আমরা সিসি বলি, ক্যাশ ক্রেডিট। নর্মালি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন মানে কি, ব্যাংকে আমরা যেমন টাকা রাখি, তো ব্যাংক একটা সুবিধা যে ঠিক আছে তুমি লেনদেন করতেছো আমার সাথে, তুমি আমার সাথে লেনদেন করবা, তোমার যখন এক্সেস ক্যাশ থাকবে তখন তুমি আমার কাছে জমা দিবা, আর যখন তোমার টাকা যদি লাগে 2 দিন, 3 দিন, 5 দিনের জন্য বা 1 মাসের জন্য, তুমি আমার কাছ থেকে ঋণ নিতে পারবা। এটাই বলতেছে যে জমা অতিরিক্ত উত্তোলন, অর্থাৎ আমার জমা, কথার কথা আছে ব্যাংকে, আমার 1 লাখ জমা আছে, আমার আজকে দরকার হচ্ছে 1,50,000, তখন করবে কি ব্যাংক, আমার 1 লাখ তো দিবে, অতিরিক্ত আরো 50,000 টাকা আমাকে দিবে, জমা অতিরিক্ত, অর্থাৎ অতিরিক্ত আরো 50 দিল, এটা আমার এই 50,000 টাকা তখন ঋণ হয়ে গেল, এটা আমি আবার টাকা জমা দেবো, তখন সেটা কেটে নেবে। তাহলে এটাও একটা উৎস, এটাও একটা ঋণ। তারপরে ক্ষুদ্র ঋণ, এখন এনজিও বা অনেক প্রতিষ্ঠান আছে যে যারা ক্ষুদ্র ঋণ দেয়, তো সেখান থেকেও আমি নিয়ে আমি ব্যবসায়ী, বিশেষ করে এক মালিকানা কারবারের ক্ষেত্রে, যেটা ছোট আয়তনের ব্যবসা, সেখানে সাধারণত এই উৎসটা ব্যবহার করা হয়, ক্ষুদ্র ঋণ। এবার অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস, তার মধ্যে আছে বাণিজ্যিক পত্র। তো বাণিজ্যিক পত্র জিনিসটা কি, এটা হলো যে দুইটা কোম্পানি, দুইটা প্রতিষ্ঠান, তাদের একজনের টাকার দরকার আর একজনের সারপ্লাস ক্যাশ আছে, একজনের অনেক টাকা আছে। তো এখন আমার প্রতিষ্ঠানের টাকা দরকার, আমার ঋণ প্রয়োজন, টাকার দরকার, আর একটা প্রতিষ্ঠানে তার কাছে এক্সেস ক্যাশ আসে, সে তার টাকা তার কাছে আছে, সে আমাকে টাকা ধার দিতে চায়, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে। তো বাণিজ্যিক পত্রটা হলো যে ওর সাথে কিন্তু আমি কোনো ব্যবসা, কোনো মাল ক্রয় বিক্রয় করতেছি না, যেমন প্রাপ্য বিল বা এই যে প্রদেয় বিল, এখানে কিন্তু কেনা বেচার সাথে সম্পৃক্ত, পণ্য ক্রয় করছি আর পণ্য বিক্রয় করছি বাকিতে। আর এইখানে বাণিজ্যিক পত্রটা হলো কোনো ওনার সাথে আমার ক্রয় বিক্রয় নাই, কিন্তু আমার টাকার দরকার, তার কাছে টাকা আছে, আমি তার কাছ থেকে টাকাটা নিব, তখন একটা ডকুমেন্ট তৈরি করা হয় যে আমি তাকে এই টাকাটা নিচ্ছি, এত টাকা আমি তাকে 3 মাস পরে বা 6 মাস পরে দিব, কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিব, এইভাবে দিয়ে আমি টাকাটা নিতে পারি। এটা সুনামের উপরে, দুইজনের উপরে আমার আস্থা বিশ্বাস আছে, একজন আর একজনের গুডউইল আছে, তখন এই বিশ্বাসতার কারণে এটা দেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে বাণিজ্যিক পত্র, এভাবেও টাকা সংগ্রহ করা হয়। তারপরে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, অনেক সময় করা হয় কি, ঠিক এটার উল্টাটা, বাকিতে পণ্য আমি কিনছি, তখনই আমার কিন্তু ফান্ডটা আমি কাজে লাগাতে পারতেছি, আর এটা হলো এবার যারা আমার কাছ থেকে কেনে মাল, তাদের কাছে আমি বললাম যে তোমরা ভাই আমার পণ্যের যদি চাহিদা ভালো থাকে, তখন এরকম বলতে পারি যে ঠিক আছে, তুমি আমাকে, আমার টাকার দরকার এখন, তুমি আমাকে টাকা দাও, তোমাকে আমি কম দামে, আচ্ছা বাজার যে দাম থাকবে তার চেয়ে আমি কম দামে তোমাকে মালটা দিব। যেমন অনেক সময় ইট ভাটার ক্ষেত্রে দেখা যায় যে যখন ভাটাটা করতেছে তার টাকা অনেক দরকার, তখন অগ্রিম অনেক সময় ইট বিক্রি করে কারোর কাছ থেকে, হয়তো যখন বাজার দর 10,000 টাকা, তখন বললো যে তোমার কাছে আমি এখন, তুমি যদি টাকা দাও 3 মাস পর আমার ইট বেরোবে, তখন তোমাকে দিব আমি 8,000 টাকা করে হাজার ধরবো, অর্থাৎ সে একটা ডিসকাউন্ট দিচ্ছে। তার সে টাকাটা কিভাবে পেলো, তাহলে ক্রেতার কাছ থেকে সে অগ্রিম নিয়ে নিল যে তুমি আমাকে এখন টাকা দাও, তোমাকে মালটা পরে দেবো। তাহলে টাকাটা যে পেলো, এই টাকাটা সে খাটাচ্ছে ব্যবসায়, তাহলে এটাও একটা উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। তারপর কি মজুত মাল বন্ধকীকরণ। মজুত মাল জিনিসটা কি, মজুত মাল হলো আমরা যে ব্যবসার জন্য যে মালগুলো কিনে নিয়ে আসি বিক্রি করার জন্য, ওগুলো সবগুলো একসাথে বিক্রি হয় না, আমার গোডাউনে থাকে। তো অনেক সময়
এই এই মালগুলো আমার বিক্রি হলে আমার কাছে ক্যাশ আসতো, ক্যাশ আসতেছে না, বিক্রি হয়নি, এখনো মালগুলো আমার গোডাউনে আছে, কিন্তু আমার টাকার দরকার। তো অনেক সময় করা হয় কি, বিভিন্ন ব্যাংক আছে বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে অথবা কোনো ব্যক্তি পর্যায়ে আছে, ঠিক আছে তোমার এই মাল আছে তোমার কাছে, এই মালগুলো তুমি বন্ধক দাও আমাকে, দিয়ে তুমি টাকা নাও, তুমি এই মালগুলো বিক্রি করে তুমি আমাকে টাকা দিবা। আর যদি না পারো তাহলে পরে এই মাল আমি বিক্রি করে টাকা নিয়ে নিব। হয়তো আমার মাল আছে ওখানে, হচ্ছে কথার কথা 1 লাখ টাকার মাল আছে, সে আমাকে হয়তো 80,000 টাকা লোন দিবে। লোন দিল, দেওয়ার পরে ওই মালগুলো সে তার কাছে চাবি টাবি তার কাছে রেখে দিবে, যে তোমার যখন মাল দরকার তুমি বিক্রি করবা তখন আমি মাল বের করে দিব, সাথে সাথে তুমি যে টাকা বিক্রি করবা এই টাকাটা তুমি আমাকে আগে আমার লোন শোধ করবা। এটাকে বলতেছে মজুদ মাল বন্ধকীকরণ, অর্থাৎ আমার যে মাল আছে বিক্রি হয়নি এখনো, এই মালটা আমি বন্ধক রেখে একজনের কাছ থেকে আমি টাকা নিতে পারি। এটাও একটা অপ্রাতিষ্ঠানিক উৎস। আর একটা হলো গ্রাম্য মহাজন। অনেক সময় গ্রামে দাদন টাদন যারা করে তারা সুদের বিনিময়ে টাকা দেয়, এটা একটা অপ্রাতিষ্ঠানিক উৎস। তাহলে এটা গেল স্বল্প মেয়াদী। এবার মধ্যমেয়াদী। মধ্যমেয়াদীর মধ্যে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। বাণিজ্যিক ব্যাংক কোনগুলো? সোনালী অগ্রণী জনতা, হ্যাঁ, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, এরকম যেগুলো আছে, যে যে ব্যাংকগুলো যাদের মেন কাজ হলো টাকা জনগণের কাছ থেকে নেয় এবং তারা ঋণ প্রদান করে ব্যবসা করার উদ্দেশ্য, তারা টাকার ব্যবসা করে, এটাকে বলছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে সেখান থেকে ঋণ নেওয়া হতে পারে। এরপরে হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যেমন এ নর্মাল ব্যাংক না, বাণিজ্যিক ব্যাংক, যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, তারপরে ক্ষুদ্র ঋণ, কুটির কুটির ও ক্ষুদ্র শিল্প, এরকম ব্যাংক আছে, সমবায় ব্যাংক আছে, তারা দেয়। তো এই বিভিন্ন স্পেশালাইজড ব্যাংক থেকেও, এরকম বিশেষায়িত ব্যাংক থেকেও, আর্থিক প্রতিষ্ঠান থেকেও ঋণ নেওয়ার সুযোগ আছে। এটা হলো মধ্যমেয়াদী। এরপরে বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান যেমন ব্র্যাক, আশা, এরাও মধ্যমেয়াদী 2 বছর 3 বছরের জন্য কিস্তিতে টাকা দেয়। মূলধনী বাজারের প্রতিষ্ঠান। মূলধনী বাজারের প্রতিষ্ঠান মধ্যে যেমন বীমা আছে, তারপরে হচ্ছে বিনিয়োগ ব্যাংক আছে, তারা কি করে, তারা টাকা ঋণ দেয় মধ্যমেয়াদে। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী ঋণ বাণিজ্যিক ব্যাংকগুলো দেয়, বিশেষায়িত ব্যাংকগুলো দেয়, যে ঋণগুলো 3 বছর বা তার বেশি মেয়াদ, সেটাকে বলছে দীর্ঘমেয়াদী ঋণ। তাহলে ঋণপত্র। আর একটা হচ্ছে ঋণপত্র। ঋণ আর ঋণপত্র দুইটার পার্থক্য কি? ঋণপত্র হলো বন্ড বা ডিবেঞ্চার, অর্থাৎ অনেক সময় কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো, তাদের রিপুটেশন আছে, তারা কি করে, জনগণের কাছ থেকে বা অন্য কোনো কোম্পানি তারা আবার কেনে, তারা ঋণপত্র ইস্যু করে। অর্থাৎ একটা ডকুমেন্ট, কাগজ, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, যে আমি 1,000 টাকা নিলাম, এই 1,000 টাকার জন্য এক একটা হয়তো বন্ডের দামে 1,000, 1,000 টাকা নিলাম আমি, 6 মাস পর পর 5% কি 10% আমি লাভ দেবো, ইন্টারেস্ট দেবো, এইভাবে। এবং এটার ম্যাচুরিটি থাকে, কবে মেয়াদ পূর্ণ হবে এবং কতদিন পর পর এরা লাভটা দিবে। তো এটা হলো ঋণপত্র। ডিবেঞ্চার হতে পারে, বন্ড হতে পারে। বন্ড আর ডিবেঞ্চার এগুলো সব ডিটেলস পরে চ্যাপ্টার আছে, তোমরা আলোচনা তখন আরো জানতে পারবে। তো এক কথায় বলি, বন্ডের ক্ষেত্রে হয় কি, একটা মর্টগেজ থাকে, আর ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো মর্টগেজ থাকে না। এমনি গুডউইলের উপরে এই ঋণটা নেওয়া হয় জনগণ বা ইয়ের কাছ থেকে, অন্যান্য কোম্পানি তারা কিনে। লিজিং। লিজিংটা কি? লিজিংটা হলো, আমার হয়তো একটা ব্যবসার জন্য, আমার মাল পরিবহনের জন্য আমার একটা ট্রাক দরকার। তখন আমি ট্রাক কিনতে গেলে আমার একবারে 20 লাখ টাকা লাগতে পারে। তো আমি না কিনে এটা লিজে নিতে পারি। আমি মাসে মাসে লিজ দিব, লিজের কিস্তির মতো আমি কিস্তি দিব, দিয়ে আমি ব্যবহার করব। এই লিজিং এর আবার প্রকারভেদ আছে, পরে আমরা পড়বো। এটা অপারেটিং লিজ আছে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিজ আছে, এত ডিটেলস দরকার নেই। জাস্ট লিজিং জিনিসটা কি, যে আমার একটা সম্পদ, আমার কেনার সামর্থ্য নাই, আমি এটা ভাড়ায় নেওয়ার মতো আমি নিচ্ছি, নিয়ে তার বিপরীতে আমি কিস্তি দিব, তাকে টাকা দিব, এটা হচ্ছে লিজিং। আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটা বিদেশে আইএমএফ বলে। এরাও ব্যবসায়ের জন্য ঋণ দেয়, কিন্তু এটা ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এই ঋণ পায় না। এগুলো হচ্ছে বড় বড় কোম্পানি, তারা এই সংস্থা থেকে ঋণ নিতে পারে, বা সরকার এগুলো থেকে ঋণ নেয়। অনেক বড় বড় কোম্পানি তারাও ঋণ নিতে পারে। আর একটা হচ্ছে শেয়ার। শেয়ার শেয়ারটা আসলে কি, এটা মালিকানা মূলধন। তো এটা দীর্ঘমেয়াদী উৎস কেন বলা হচ্ছে? এটা দীর্ঘমেয়াদী এই শেয়ারের টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি যে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, এটার মধ্যে পড়ে। আবার এটা এই টাইম অনুযায়ী দীর্ঘমেয়াদীর মধ্যে পড়ে। কারণ শেয়ারের যে টাকা, মালিকরা যে টাকাটা দেয়, এটা সহজে ফেরত দেওয়া হয় না, এটা এটা ব্যবসায় সবসময় থেকেই যায়। এই জন্য এটাকে বলতেছে
হ্যাঁ, যেটা বলছিলাম আমরা মাঝখানে একটু ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য ইয়ে হচ্ছিল। যাই হোক, আমরা কন্টিনিউ করি আমাদের যে আলোচনাটা চলছিল। যে এইখানে আমি বলছিলাম যে দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে তাহলে কি কি আছে। ঋণ, ঋণপত্র। তাহলে ঋণ হলো যে কোনো ঋণ ব্যাংক থেকে বা যে কোনো প্রতিষ্ঠানে যেটা দীর্ঘমেয়াদী 3 বছরের বেশি মেয়াদ সেটা নেওয়া হয়। ঋণপত্র বললাম যে এটা এটা হলো এমনি লেটার অফ ক্রেডিট মানে ঋণপত্র বোঝায়, এটা একটা উৎস। তো এটা এখানে বোঝাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে যে বন্ড বা ডিবেঞ্চার, এটাও একটা এই ইস্যু করার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করা হয়। লিজিং বললাম যে কোনো জিনিস না কিনে আমি লিজ নিতে পারি। আমি কিনতে গেলে একটা একটা যন্ত্রপাতি কিনতে হয়তো 50 লাখ টাকা লাগবে, 50 লাখ টাকা আমি নাই, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে তারা লিজ দেয়। অর্থাৎ আমি এই সম্পদটা আমি ব্যবহার করবো মাসে মাসে, আমি বা 6 মাস পর পর বা 1 মাস পর পর আমি বা 3 মাস পর পর তাকে বা বছরে তাকে আমি কিস্তি হিসাবে দেবো, এরকম প্রতিষ্ঠান আছে। এটাকে বলা হয় লিজিং। তারপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বললাম যে এটা ব্যবসার জন্য অনেক সময় টাকা দেয়। এটা বড় বড় কোম্পানি যাদের অনেক সুনাম আছে শুধু তারাই পায়, তাছাড়া সরকার এখান থেকে ঋণ নেয়। শেয়ার হচ্ছে এটা ওই মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসের মতো ওই খাতেরই। তো এটা দীর্ঘমেয়াদী, যত শেয়ার অর্থাৎ মালিকরা যে টাকাটা দেয় কোম্পানির শেয়ার হোল্ডাররা, সেটাকে শেয়ার মূলধন বলে। এটা দীর্ঘমেয়াদের জন্যই নেওয়া হয়, এটা একটা দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস। তাহলে আমরা এই চার্টটা দেখলাম, এই চার্টের মাধ্যমে আমরা এই ইয়াগুলো দেখলাম। তো এখানে বইয়ে একটা কাজ দেওয়া আছে, একজন আসল ব্যবসায়ী কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারেন তার একটা তালিকা প্রণয়ন করো। তো এইটা আমরা করতেই পারি, এটা তোমরা করবা। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই। না, আমরা আরেকটু আলোচনা করি। তাহলে আমরা করলাম, এই আলোচনাগুলো সব হয়ে গেছে আমাদের। এখন আমার নিচে একটু যাই, বহিস্তার্থন স্বল্পমেয়াদী উৎস। আচ্ছা, এইখানে একটা বিষয় আর একটু আলাদা করে যে বহিস্থ অর্থায়নে স্বল্পমেয়াদী উৎসের মধ্যে তাহলে আমরা কেন এটার সুবিধাটা কি? সুবিধা অসুবিধা দুইটা। একটা হলো খরচ। স্বল্পমেয়াদী উৎস থেকে অনেক সময় অল্প সময়ের জন্য নিলে অনেক সময় সুদ কম দিতে হয়, আবার উল্টাটাও ঘটে। দুই রকমই আছে, যে বেশি সুদ দিতে হয়। তো এটা আমার প্রয়োজন অনুপাতে এটার সুবিধা কি, আমি অল্প সময়ের জন্য যদি আমার টাকা লাগে, হঠাৎ সাময়িক দরকার, তাহলে আমি এই ঋণটা বা এই উৎসটা কাজে লাগাতে পারি। এখানে যেমন আরো কিছু জিনিস আছে, যেমন বাকিতে পণ্য ক্রয়। তাহলে বাকিতে পণ্য ক্রয় আমরা দেখেছি যে এটা স্বল্পমেয়াদী উৎস। আমি নগদ টাকায় না কিনে বাকিতে কিনলাম, পরে তাকে টাকাটা দিলাম। বকেয়া মজুরি, এটা খুব একটা ইফেক্টিভ না, কারণ যারা মজুরি আর তারা বেশি দিন বকেয়া রাখে না, হয়তো 7 দিনের বকেয়া রাখলো, 7 দিন পর পর আমাকে টাকা দিতে হবে। তারপরেও বকেয়া রাখলে ওইটা আমার যতটুকু একদিনের জন্য ব্যবহার হলে ওইটাও একটা উৎস। এরপরে আসছে স্বল্পমেয়াদী উৎসের কি, এটার একটু ঝামেলা কম থাকে এই উৎস থেকে ফান্ড কালেকশন করতে গেলে। এটার খরচও কম পড়ে তুলনামূলকভাবে। আবার কিছু প্রতিষ্ঠান আছে যাদের চাহিদা খুব পরিবর্তনশীল, তারা চাইলে দীর্ঘমেয়াদী ঋণ পায় না, কারণ ও যে পণ্য নিয়ে ব্যবসা করে যে কোনো সময় ডিজাইন চেঞ্জ হতে পারে, চাহিদা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য তাদেরকে সবসময় স্বল্পমেয়াদী উৎস থেকে তাদেরকে এই চাহিদাটা পূরণ করতে হয়। তাহলে আমরা এগুলো সব অলরেডি আলাপ করলাম, বাণিজ্যিক পত্র, মজুত পণ্য, বহিস্থাপনে মেয়াদি উৎস, সবই আলোচনা হয়ে গেছে আমাদের। এখন বলছে যে উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কি কি। তাহলে এখানে একটা ছক দেওয়া আছে যে সঞ্চয়, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে সঞ্চয় থেকে টাকা আসে, অংশীদারিরা তাই। আবন্টিত মুনাফা, এটা সব ব্যবসার থেকে মুনাফার অংশ পুরোটা না দিয়ে ব্যবসা বিনিয়োগ করা হয়, সব ধরনের ব্যবসা হতে পারে। এখানে কিন্তু ব্যবসা যেমন বলছে এক মালিকানা অংশীদারা, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা আমি এর আগে আলোচনা করলাম। জমাকৃত উত্তোলন সব প্রতিষ্ঠানে নিতে পারে, স্বল্প মেয়াদী সব প্রতিষ্ঠানে নিতে পারে, লিজিং সব প্রতিষ্ঠান নিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী বা ঋণ বা বন্ধক